আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভৌতিক পালঙ্ক। সতীশের চরিত্রে রানা বসু ঠাকুর, গল্প পাঠে সৌভিক সাহা। বাংলার এক অসামান্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার লেখা গল্প, উপন্যাস ও তার চরিত্রগুলি আজও এতটুকু জনপ্রিয়তা হারায়নি। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে ভূত প্রেতের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল। সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধা অন্ধকার আধা আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। হঠাৎ সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, খগেন, বাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ? আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গিয়েছিলে আর একটু হলে। ভাগ্যিস ডাকলাম। সরি, আমি এখন বিশেষ ব্যস্ত। কিন্তু তা তো বুঝতেই পারছি। তা চলেছ কোথায় শুনি? আরে, তোমাকে আমার সাথে যেতে হবে। বেশি দূর না, যাওয়ার পথে চলো, সব বলবো। আশ্চর্য, না বললে কিন্তু শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকে সতীশকে চিনি, কথা অনুযায়ী সে কাজ করে। আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই বলল। সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো এটা। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। 2-3 অমুক স্ট্রিট। বুঝলাম, তা রহস্যজনক শব্দটার মানে কি? আরে, এটাই তো আমায় ভাবিয়ে তুলেছে। কোনো হদিশ করে উঠতে পারছি না, জানো। সতীশ চলেছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠে বলল, পেয়েছি, এই তো সেই গলি। সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনাপল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট মেজে থাকুক বাবা। সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল। ভীতু কোথাকার! এতটা এগিয়ে এসে কখনো ফেরত যাওয়া যায় না। কিন্তু গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্য থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকের রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিয়ে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের কোনো চিহ্ন মাত্র ছিল না।
পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ড, তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটা পিয়ানোয়ে অস্পষ্ট সুর ভেসে আসছিল। তাড়াতাড়ি আমরা আমাদের নির্দিষ্ট বাড়িতে পৌঁছে গেলাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট পার করা, পঙ্গু প্রায়, বহু প্রাচীনকালের সাক্ষী নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন স্তব্ধ গলি আমরা পিছু ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারো মুখে একটি কথা নেই। ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পরে একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথার একটি চুলও কাঁচা ছিল না। সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে এমন। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে উঠলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগল। ওই সামান্য একটি কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের সে কি ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরে আসতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখলো সেই বলল চমৎকার। সেখানে থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল কিন্তু। তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায়, দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি ঘুম হয়নি। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আরে এসো এসো, ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা কিছু যে হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। আগের রাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রি না ঘুমোতে পারিনি। ওই খাটের ওপরে শুয়েছিলাম। হঠাৎ মাঝরাত্রে মনে হলো কি যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখলাম না, খাট তো ঠিকই আছে। আবার শুয়ে পড়লাম, আর খানিকক্ষণ পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরটা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে খাটখান কিরকম একটা বিচ্ছিরি রকম ভীষণ টোকাটুকি হচ্ছে। ধর্মর করে উঠে আলো জ্বালালাম। না, সবকিছু কিরম নিস্তব্ধ, নিথর। কোথাও
এতটুকু শব্দ নেই। আবার শুয়ে পড়লাম। এবার আর আলো নেবালাম না। ভোর রাত্রে কার দুর্বোধ্য কান্নার শব্দে আবার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বলেছিলাম তো তোমাকে প্রথমেই, ও খাট কিনে কাজ নেই, যেমন তোমার রোগ। এবার বোঝো? তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটখানার ওপর কেমন একটা অদ্ভুত মায়া লেগে আছে, তোমায় কি করে বলবো। কিন্তু আমি ওকে ছাড়তেও পারবো না কোনো মতেই। তবে মরো ওই খাট নিয়ে। ভাই, আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? আরে হ্যাঁ, আজ তুমি আমার ওখানে এই রাতে খাওয়া দাওয়া করবে, কেমন? আর আজ সারা রাত না ঘুমিয়ে ওই খাটি আমরা পাহারা দেবো, কেমন? দেখি তোর গলদ কোথায়। আর আমার আপিস? আরে পাগল, কাল তো রবিবার। ও, তা বন্ধুকে সাহায্য করবার জন্যে সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় বসেছিল। সে সোল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণই নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত করে বলছি যা খাটটা বিক্রি করে দে, তা আমার কথা যদিও শুনেছে। সতীশ বলল, বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দু বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায় ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগল। ঠিক হলো, সতীশ আগে ঘুমোবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে ভয়ে ভয়ে বসে রইলাম। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি অপদেবতা আমার গলাটি টিপে দিলে। কাদের বাড়িতে ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কি যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পায়ের শব্দ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর ডোল দিয়ে উঠল, রোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলার জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে মনে হলো আমি যেন শূন্যে উঠে পড়েছি। আমার যেন জ্ঞান লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। সবাই ডেকে উঠলাম, সতীশ, ও সতীশ! সতীশ ধড়মড় করে উঠে বসল। ব্যাপার কি খগেন? ব্যাপারটা কি? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। সতীশ আমার 2 কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন! আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ও যা ভয় পেয়েছিলাম। উফ, তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমো, আমি বরং জেগে বসে আছি। না, আমারও আর ঘুমিয়ে কাজ নেই। তাছাড়া ঘুম আমার আদৌ হবে না। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে হেলান দিয়ে বসে রইলাম। দুজনেই নিঃশব্দে জেগে রইলাম। কেউই একটিও কথা বললাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল। মনে হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি, এমন সময়ে হঠাৎ
ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে কে? মনে হলো কে যেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ একটা উৎকট হাসিতে সারাটা ঘর ভরে উঠল। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! মনে হলো কে যেন ঠিক দরজার কাছটাতে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপরে ফেলল, কিন্তু তাতে হিতে বিপরীত হলো। মনে হলো কি যেন দরজার ঠিক উল্টো দিকে জানলার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের উপরে গিয়ে সেই বিলাপধ্বনি আর নড়ল না। তার কান্নায় গোটা খাটটা যেন ভিজে গেল। সেই অবুদ্ধ ভাষার সকরুণ বিলাপধ্বনি মনে এমন একটা অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কি যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল একটু বেশি। সে খাটের উপরে টর্চ ফেলে গর্জে উঠল, কে কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়া দিল না। তারপর হঠাৎ সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নর কঙ্কাল তার চারদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। যেন কিসের বেদনায় আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। মনে হলো আমি যেন অনেক দূরে একটা চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটি ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিম টিম করে দীপ জ্বলছিল। ঘরের মেঝের ওপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাথুরের উপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ফুকে ফুকে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে। পাশে বসেছিল তার স্ত্রী হবে মনে হলো। চেহারা তার স্বামীর 4 গুণ। একটা মস্ত ঢোলের উপর বসে সে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে এখানে কে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট একটা হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চোখেতে
ক্রুদ্ধা পাখিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো। ওই খাটের দিকে অঙ্গুলি সংকেত করে মনে হলো সে যেন খাটে উঠতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল। আর সে উঠল না। তার স্ত্রী স্বামীর পাশে বসে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগল। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলোয় চারদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে বাবা। সতীশ? সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি বাবা। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনের সদর দরজার কাছে এসে মাটিতে পড়ে গিয়ে গো গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে ওই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়েছিল। ডাক্তার এসে বলে গেছেন, ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাট বিদায় করো বাবা। খাট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হয়ে গেল শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাঝে থেকে কিছুটা লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই খাটের কথা ভাবি। এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে একবার খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয় খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, নাকি এখনো সে ওই খাটের পেছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর উপরে শুতে দেবে না বলে? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভৌতিক পালঙ্ক। সতীশের চরিত্রে রানা বসু ঠাকুর, সতীশের মায়ের চরিত্রে আলিম্পনা রায়, শব্দগ্রহণ
সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল। গল্প পাঠে খগেনের চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।